বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি রাশেদ রাতের নীরবতায় মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই একজন শিক্ষক তাকে দেখে ফেলেন। সেই মুহূর্তে রাশেদের মনে হচ্ছিল হয়তো তার আর আয়েশার গোপন ভালোবাসার কথা আজই সবাই জেনে যাবে। সেই ভয় নিয়েই রাশেদ পুরো রাতটা প্রায় ঘুমাতে পারেনি। রাতটা যেন শেষই হচ্ছিল না। রাশেদ তার বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। মাদ্রাসার রুমের ভেতর কয়েকজন ছাত্র গভীর ঘুমে ডুবে আছে। কেউ হালকা নাক ডাকছে, কেউ আবার এপাশ ওপাশ করছে। কিন্তু রাশেদের মনে তখন হাজারো চিন্তা। সে ভাবছিল, যদি সত্যি সবাই জেনে যায়, তাহলে কি আমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে? আর সবচেয়ে বড় কথা, আয়েশার কি হবে? এই প্রশ্নটা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল, কারণ সে জানে এই সমাজে মেয়েদের উপরই বেশি দোষ চাপানো হয়। সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, যদি আমি ভুল করে থাকি আমাকে মাফ করে দিন। আর যদি এই ভালোবাসা সত্যি হয়, তাহলে আমাদেরকে হালাল পথে এক করে দিন। এই দোয়া করতে করতে কখন যেন তার চোখে একটু ঘুম এসে গেল। ভোরের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মাইকে আজানের সুর ভেসে এলো। রাশেদ ধীরে ধীরে চোখ খুলল। তার বুকের ভেতর আবার সেই অজানা ভয় ফিরে এলো। সে উঠে অজু করল, তারপর অন্য ছাত্রদের সাথে মসজিদের দিকে হাঁটতে লাগল। মসজিদের ভেতরে তখন শান্ত পরিবেশ। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ পড়ছে। রাশেদও নামাজে দাঁড়াল, কিন্তু তার মন পুরোপুরি নামাজে ছিল না। তার মনে বারবার ভেসে উঠছিল আয়েশার মুখ। নামাজ শেষে সবাই ধীরে ধীরে মসজিদ থেকে বের হতে লাগল। ঠিক তখনই একজন সিনিয়র ছাত্র এসে রাশেদের পাশে দাঁড়াল। সে বলল, রাশেদ ভাই, আপনাকে হুজুর ডাকছেন। এই কথাটা শুনে রাশেদের বুকটা ধক করে উঠিল। তার মনে হচ্ছিল, এটাই কি সেই মুহূর্ত? সে ধীরে ধীরে শিক্ষকের রুমের দিকে হাঁটতে লাগল। তার পা যেন ভারী হয়ে গেছে। প্রতিটা পদক্ষেপ যেন তাকে অজানা কোনো সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষকের রুমের সামনে এসে সে থামল। তার বুকের ভেতর তখন তীব্র ধুকপুকানি। সে দরজায় হালকা নক করল। আসসালামু আলাইকুম হুজুর। ভেতর থেকে শান্ত কণ্ঠে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসো। রাশেদ দরজা খুলে ভেতরে ঢুকল। রুমের ভেতর খুব সাধারণ পরিবেশ। একটা টেবিল, কয়েকটা কিতাব আর পাশে একটা চেয়ার। শিক্ষক টেবিলের সামনে বসেছিলেন। তার চোখে ছিল গভীর দৃষ্টি। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরবতা। তারপর শিক্ষক ধীরে বললেন, রাশেদ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। রাশেদের গলা শুকিয়ে গেল। জি হুজুর। শিক্ষক বললেন, তুমি অনেক ভালো ছাত্র, তোমার আচরণও ভালো, কিন্তু কিছুদিন ধরে আমি তোমার মধ্যে পরিবর্তন দেখছি। রাশেদের বুকের ভেতরটা কেঁপে উঠল। শিক্ষক আবার বললেন, তোমার কি কারো সাথে বিশেষ কোনো সম্পর্ক আছে? এই কথাটা শুনে রাশেদ যেন স্থির হয়ে গেল। তার মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে। সে বুঝতে পারছিল না সত্যি বলবে নাকি লুকাবে। তার চোখের সামনে তখন আয়েশার মুখ ভেসে উঠল। সে ভাবছিল, যদি আমি সত্যি বলি তাহলে হয়তো আয়েশা বিপদে পড়বে, আর যদি মিথ্যা বলি তাহলে কি সেটা ঠিক হবে? রুমের ভেতর তখন অদ্ভুত নীরবতা। শিক্ষক রাশেদের দিকে তাকিয়ে আছেন। তিনি আবার বললেন, রাশেদ, আমি চাই তুমি সত্য বলো, কারণ সত্য কথা বললে হয়তো সমস্যার সমাধান পাওয়া যায়। রাশেদ গভীর শ্বাস নিল। তার মনে হচ্ছিল আজকের এই সিদ্ধান্তই হয়তো তার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। ঠিক তখনই বাইরে করিডোরে কারো পায়ের শব্দ শোনা গেল, আর সেই শব্দ শুনে শিক্ষক দরজার দিকে তাকালেন। কিছুক্ষণের মধ্যেই দরজায় নক পড়ল। একজন ছাত্র দরজা খুলে বলল, হুজুর, মেয়েদের হোস্টেল থেকে খবর এসেছে, একজন ছাত্রী অসুস্থ হয়ে গেছে। শিক্ষক দ্রুত উঠে দাঁড়ালেন। কোন ছাত্রী? ছাত্রটি বলল, মনে হয় নামটা আয়েশা। এই কথাটা শুনে রাশেদের যেন বুক থেমে গেল। তার মাথার ভেতর একটাই শব্দ ঘুরছিল, আয়েশা। সে বুঝতে পারছিল না আয়েশার কি হয়েছে। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার সামনে দাঁড়িয়ে আছে আয়েশা। অনেক বছর পর আবার তাদের দেখা হয়েছে, কিন্তু দুজনের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে আছে। কেউই প্রথমে কিছু বলতে পারছিল না। হালকা বাতাস বইছিল। রাস্তার পাশে গাছের পাতাগুলো নড়ছিল ধীরে ধীরে। রাশেদ আয়েশার দিকে তাকিয়েছিল। এই মেয়েটাকে সে একসময় প্রতিদিন দেখত,
প্রতিদিন কথা বলতো, কিন্তু আজ যেন সবকিছু অপরিচিত মনে হচ্ছে। অবশেষে রাশেদ ধীরে বলল, আয়েশা, তুমি ভালো আছো? আয়েশা একটু চমকে উঠল। এই কথাটা সে অনেকবার নিজের মনে কল্পনা করেছে, কিন্তু আজ যখন সত্যিই রাশেদ তাকে এই প্রশ্নটা করল, তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে বলল, হ্যাঁ, ভালো আছি। রাশেদ বুঝতে পারছিল এই কথার ভেতরে অনেক না বলা কষ্ট লুকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতা। তারপর রাশেদ আবার বলল, তুমি হঠাৎ এখানে? আয়েশা একটু হাসল। এটা তো আমার শহর, ভুলে গেছ? রাশেদ মাথা নাড়ল। না, ভুলিনি। আসলে সে কিছুই ভুলেনি, না এই শহর, না এই রাস্তা, না সেই স্মৃতি, আর না আয়েশাকেও। হঠাৎ আয়েশা ধীরে বলল, রাশেদ, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাশেদ একটু অবাক হল। রাগ কেন করব? আয়েশা মাথা নিচু করল। তার চোখে হালকা পানি জমে উঠেছে। কারণ আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি কি সত্যিই মনে করো আমি শুধু এই কারণেই তোমাকে ভুলতে পারিনি? আয়েশা মাথা তুলে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। সেই চোখে এখনো আগের মতোই একটা অদ্ভুত টান আছে। রাশেদ বলল, মানুষ যখন কাউকে সত্যি ভালোবাসে তখন তাকে দোষ দেয় না। আয়েশার চোখ থেকে একটা অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত চোখ মুছে ফেলল। তুমি এখনো আগের মতোই আছো। রাশেদ হালকা হাসল। না, আমি বদলে গেছি। কিভাবে? রাশেদ আকাশের দিকে তাকালো। আগে আমি বিশ্বাস করতাম ভালোবাসা সবকিছু জয় করতে পারে। সে একটু থামল। এখন বুঝেছি সব ভালোবাসা পূর্ণতা পায় না। এই কথাটা শুনে আয়েশার বুকটা কেঁপে উঠল। সে ধীরে বলল, তুমি এখনো আমাকে দোষ দাও না? রাশেদ মাথা নাড়ল। না। কেন? রাশেদ ধীরে বলল, কারণ আমি জানতাম তোমার চলে যাওয়ার পেছনে কোনো কারণ ছিল। এই কথাটা শুনে আয়েশা অবাক হয়ে গেল। তুমি কিভাবে বুঝলে? রাশেদ হালকা হাসল। কারণ আমি তোমাকে চিনি। আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, রাশেদ, আমি সেদিন যেতে চাইনি। রাশেদ অবাক হয়ে তাকালো। তাহলে গেলে কেন? আয়েশা ধীরে বলল, কারণ আমার হাতে কোনো সিদ্ধান্ত ছিল না। মানে? আয়েশা গভীর নিঃশ্বাস নিল। সেদিন আমার পরিবার আমাকে জোর করে বিদেশে নিয়ে গিয়েছিল। রাশেদ বিস্মিত হয়ে গেল। কেন? আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমাকে অন্য কারো সাথে বিয়ে দেবার জন্য। রাশেদের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তার মনে হচ্ছিল কেউ যেন তার হৃদয়টা চেপে ধরেছে। কিন্তু এরপর আয়েশা যে কথাটা বলল সেটা শুনে রাশেদ একদম অবাক হয়ে গেল। আয়েশা ধীরে বলল, কিন্তু আমি সেই বিয়ে করিনি। রাশেদ বিস্ময়ে তাকিয়ে রইল। কেন? আয়েশা তার দিকে তাকিয়ে বলল, কারণ আমি তখনও তোমাকেই ভালোবাসতাম। এই কথাটা শুনে রাশেদ কিছুক্ষণ কিছুই বলতে পারল না। তার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। চারপাশে তখন হালকা বাতাস বইছে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। হঠাৎ আয়েশা বলল, রাশেদ, তুমি কি কখনো আমার জন্য কেঁদেছ? রাশেদ একটু হাসল। অনেকবার। আয়েশা অবাক হয়ে তাকালো। সত্যি? রাশেদ বলল, তোমার চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস আমি ঠিকমতো ঘুমাতেই পারতাম না। সে একটু থামল। সবকিছুতেই তোমার কথা মনে পড়ত। আয়েশার চোখ আবার ভিজে উঠল। সে ধীরে বলল, আমিও খুব কষ্ট পেয়েছিলাম। রাশেদ বলল, তাহলে যোগাযোগ করোনি কেন? আয়েশা মাথা নিচু করল। কারণ আমাকে ফোন ব্যবহার করতে দেওয়া হতো না। রাশেদ অবাক হয়ে গেল। কি? আয়েশা বলল, আমার পরিবার চেয়েছিল যেন আমি তোমাকে পুরোপুরি ভুলে যাই। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। ঠিক তখনই একটা গাড়ি এসে তাদের সামনে থামল। গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক নেমে এলো। তিনি সরাসরি আয়েশার দিকে তাকালেন। তার চোখে রাগ স্পষ্ট। তিনি বললেন, আয়েশা, তুমি এখানে কি করছো? আয়েশা ভয়ে একটু কেঁপে উঠল। রাশেদ বুঝতে পারল এই মানুষটা আয়েশার বাবা। লোকটা এবার রাশেদের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি কি রাশেদ? রাশেদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে অবাক হয়ে বলল,
জি, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? লোকটা ধীরে ধীরে বললেন, কারণ তোমার কথা আমি অনেকবার শুনেছি। পরিস্থিতি মুহূর্তেই অস্বস্তিকর হয়ে উঠল। আয়েশার বাবা এবার কঠিন গলায় বললেন, আয়েশা, গাড়িতে ওঠো। আয়েশা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি। সে একবার রাশেদের দিকে তাকালো। তার সেই দৃষ্টিতে ছিল অনেক না বলা কথা। অবশেষে সে ধীরে ধীরে গাড়ির দিকে হাঁটতে শুরু করল। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল আবার যেন তার জীবন থেকে কেউ দূরে চলে যাচ্ছে। গাড়ির দরজার কাছে গিয়ে আয়েশা হঠাৎ থেমে গেল। সে একবার পিছনে তাকালো। রাশেদ তখনও দাঁড়িয়ে আছে। দুজনের চোখে চোখ পড়ল, কিন্তু কেউ কিছু বলল না। আয়েশা ধীরে গাড়িতে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে চলে গেল। রাশেদ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেই রাস্তার পাশে। তার মনে হচ্ছিল এই গল্পটা এখনও শেষ হয়নি, কিন্তু সামনে কি হতে চলেছে সেটা সে নিজেও জানে না। গাড়িটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। রাশেদ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তার চোখ এখনও সেই গাড়িটার দিকেই। মনে হচ্ছিল আবার যেন তার জীবন থেকে কেউ চলে গেল। হালকা বাতাস বইছিল। রাস্তায় মানুষের ভিড় কমে গেছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছে। রাশেদ গভীর একটা নিঃশ্বাস নিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমি সেই বিয়ে করিনি, কারণ আমি তখনও তোমাকেই ভালোবাসতাম। এই কথাটা যেন তার বুকের ভেতর বারবার আঘাত করছিল। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। তার মনে হচ্ছিল যদি আজ একটু আগে আয়েশার সাথে দেখা হতো, যদি একটু বেশি সময় কথা বলা যেত, হয়তো অনেক কিছু বদলে যেতে পারত। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। রাশেদ ফোন বের করল। একটা অচেনা নাম্বার। সে কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল, তারপর কলটা রিসিভ করল। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, রাশেদ। রাশেদের বুকটা ধক করে উঠল। আয়েশা? ওপাশ থেকে ধীরে উত্তর এলো, হ্যাঁ আমি। রাশেদ একটু অবাক হয়ে বলল, তুমি তো এখন তোমার বাবার সাথে। আয়েশা দ্রুত বলল, আমার সময় খুব কম, তাই তাড়াতাড়ি বলছি। রাশেদ উদ্বিগ্ন হয়ে গেল, কি হয়েছে? আয়েশার কণ্ঠটা কাঁপছিল, আমার বাবা খুব শিগগিরই আমাকে আবার বিদেশে নিয়ে যাবে। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তার বুকটা ভারী হয়ে উঠল। কেন? আয়েশা ধীরে বলল, কারণ তারা আবার আমার বিয়ের কথা বলছে। রাশেদ আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে বলল, তুমি কি সেটা মেনে নেবে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আয়েশা বলল, না। রাশেদের বুকটা আবার কেঁপে উঠল। তাহলে? আয়েশা বলল, আমি জানি না, কিন্তু আমি সেই বিয়ে করব না। রাশেদ ধীরে বলল, তুমি এখন কোথায়? আয়েশা বলল, গাড়িতে, কিন্তু আমি বেশি সময় কথা বলতে পারবো না। তারপর সে ধীরে বলল, রাশেদ, তুমি কি কাল আমাকে একটু সময় দিতে পারবে? রাশেদ এক মুহূর্ত দেরি করল না, অবশ্যই পারব। কোথায় দেখা করব? আয়েশা বলল, আমাদের পুরনো সেই নদীর ধারে। এই কথাটা শুনে রাশেদের মনে হঠাৎ অনেক স্মৃতি ভেসে উঠল। সেই নদীর ধারে তারা কত বিকেল কাটিয়েছিল, কত গল্প করেছিল, কত স্বপ্ন দেখেছিল। রাশেদ ধীরে বলল, কখন? আয়েশা বলল, বিকেল 5টা। তারপর একটু থেমে বলল, এটাই হয়তো আমাদের শেষ দেখা হতে পারে। এই কথাটা শুনে রাশেদের বুকটা কেঁপে উঠল। সে দ্রুত বলল, না, শেষ নয়। কিন্তু ঠিক তখনই কলটা কেটে গেল। রাশেদ অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল আগামীকাল হয়তো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। সেই রাতটা রাশেদের কাছে যেন শেষ হচ্ছিল না। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। বারবার তার মনে পড়ছিল আয়েশার কথা। সেই কলেজের দিনগুলো, যখন প্রতিদিন সকালে আয়েশা কলেজে আসত। রাশেদ দূর থেকে তাকিয়ে থাকত। তার হাসিটা দেখলেই দিনটা ভালো লাগত। একদিন বৃষ্টির মধ্যে তারা দুজন একসাথে ভিজেছিল। আয়েশা হেসে বলেছিল, রাশেদ, একদিন যদি আমরা আলাদা হয়ে যাই। রাশেদ তখন হেসে বলেছিল, অসম্ভব, আমি কখনো তোমাকে ছাড়ব না। আজ সেই কথাটা মনে পড়তেই তার বুকটা কেঁপে উঠল, কারণ বাস্তবতা ঠিক উল্টো হয়েছে। পরের দিন বিকেল। রাশেদ অনেক আগেই নদীর ধারে পৌঁছে গেছে। জায়গাটা এখনও আগের মতোই আছে। নদীর পানি ধীরে ধীরে বইছে, হালকা বাতাস বইছে, কিছু বাচ্চা দূরে খেলছে। রাশেদ চারদিকে তাকিয়ে আয়েশাকে খুঁজতে লাগল। 5টা বেজে গেছে, কিন্তু আয়েশা এখনও আসেনি। রাশেদের মনে একটু দুশ্চিন্তা শুরু হলো। ঠিক তখন দূরে একটা মেয়েকে আসতে দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে হাঁটছে। রাশেদের বুকটা ধক করে উঠল। মেয়েটা কাছে আসতেই সে বুঝতে পারল এটা আয়েশা। আজ তাকে একটু ক্লান্ত লাগছে,
চোখের নিচে কালি, মুখে অদ্ভুত একটা বিষণ্ণতা। রাশেদ ধীরে বলল, তুমি ঠিক আছো? আয়েশা হালকা হাসল, হ্যাঁ, যতটা থাকা যায়। দুজন নদীর ধারে বসে পড়ল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু নদীর পানির শব্দ। হঠাৎ আয়েশা বলল, রাশেদ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাশেদ অবাক হয়ে তাকালো। কি সিদ্ধান্ত? আয়েশা গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, আমি বাড়ি থেকে পালিয়ে যেতে চাই। রাশেদ একদম চমকে উঠল। কি বলছো তুমি? আয়েশা বলল, আমাকে জোর করে বিয়ে দিতে চায়, আমি সেটা করব না। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তার মাথার ভেতর অনেক চিন্তা। ঠিক তখনই দূরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে কয়েকজন লোক দ্রুত নেমে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। আয়েশা ভয়ে ফিসফিস করে বলল, ওরা আমার বাবার লোক। রাশেদের বুক ধক করে উঠল। লোকজন দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে, তাদের চোখে রাগ। একজন বলল, সাহেব আপনাকে খুঁজছেন। আয়েশা ভয়ে কাঁপছিল। রাশেদ বুঝতে পারছিল পরিস্থিতি খুব খারাপ হতে যাচ্ছে। এখন কি রাশেদ আয়েশাকে নিয়ে পালাতে